মিস্টার জাইদ, আপনি এসেছেন খুশি হয়েছি, তবে আপনার ছেলের আচরণ খুশি করার মতো নয়। খুবই দুঃখজনক ব্যাপার। নীরজ জাইদের দিকে দৃষ্টিপাত করে উপরোক্ত কথাগুলো বলে উঠলেন ডিপার্টমেন্টের হেড রাব্বি শেখ। নীরজ জাইদ চোখমুখে গম্ভীরতার কুলুপ এতে ছেলের দিকে নেত্রপাত করলেন। সেটা আমার জানা কথা। এখন মেইন পয়েন্টে আসুন। আবারও চারপাশে পিনপতন নীরবতা। টেবিলের ডান পাশে আবরণদা রিয়ে আছে, হাত বগল দাবা করে। তার পাশে মিরাব, বাকিদের আনেননি সাথে। বাম সাইডে সিনিয়র কয়েকজন দাঁড়িয়ে আছে। ভদ্র ছেলের মতো এক হাতের অপর হাত ভাঁজ করে রেখেছে। দৃষ্টি নিচু তাদের, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। রাব্বি শেখ দুই দলের দিকে একবার করে তাকালেন। পুনরায় নীরজ জাইদের দিকে তাকিয়ে বললেন, কি আর বলবো, দাঁড়ানোর ধরন দেখেছেন? প্রিন্সিপালের সামনে কেউ এভাবে দাঁড়ায়? হেডের কথায় আবরণ একবার নীরজ জাইদের দিকে কাল তিনি ইশারা করলেন সোজা হয়ে দাঁড়ানোর জন্য। আবরণ ফুস করে শ্বাস ফেলে হাত দুটো সোজা করে একপাশে বেঁকে দাঁড়িয়ে রইল। মিরাবের কাঁধে হেলান দিয়ে রেখেছে। মিরাব গোপনে চিমটি কাপ টল আবরণের কোমরে, যেন ঠিকভাবে দাঁড় আকারেও সে। তবে আবরণ পাত্তা না দিয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। রাব্বি শেখ চোখের চশমাটা খুললে রুমাল দিয়ে মুছে নিলেন। পুনরায় আবরণের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, আর কত বেয়াদবি করবে? নীরজ জাইদের মতো সুনামধন হসন্ত ভদ্রলোকের নাকি এমন অপদার্থ ছেলে? লজ্জাজনক বিষয়। মুখ দিয়ে বিরক্তিতে চোখ উচ্চারণ করল আবরণ। নীরজ জাইদের পাশের চেয়ারটা শব্দ করে টেনে সেথায় বসে পড়ল। চমকালেন রাব্বি। নীরজ জাইদ ও অপ্রস্তুত হলেন। সিনিয়র এ কারলে গুলো হতভম্ব নেত্রে তাকিয়ে আছে আবরণের দিকে। এই ছেলের মধ্যে সামান্য ভয়ের ডর নেই নাকি? সারা ভার্সিটি যেখানে হেডের নাম শুনলে কাঁপে, আর আবরণ সেখানে একের পর এক বেয়াদবি করে যাচ্ছে। বড় চুলগুলোতে একবার তবলালো আবরণ। হাতের কালো রঙের ব্র্যান্ডের ঘড়িটায় সময় দেখে নিয়ে বিরস কণ্ঠে বলল, আপনার সমস্যা কি বলুন তো? আমার দাঁড়ানো নিয়ে এত ঝামেলা ক্রিয়েট করছেন কেন? এতে মেইন টপিক তো চাপা পড়ে যাচ্ছে। শুরু থেকেই মাকে নিয়ে পড়ে আছেন। আপনার অফিসে দাঁড়িয়ে আছি বলে কি মেজে ক্ষয় হয়ে যাচ্ছে, নাকি আপনার কোলে গিয়ে বসেছি? আচ্ছা, ঝঞ্ঝাট লোক তো আপনি মিয়া। ভদ্র আচরণ করছি দেখে ভাববেন না আমি আপনার সকল নীরজ জাইদের মতো ভদ্রলোক। দাড়ি রাগিয়ে দিলে আপনার বিচার আপনাকেই করিয়ে চলে যাব। মিরাব কপাল চাপড়ালো। যাহ, এতক্ষণ বহু কষ্টে ধৈর্য ধরেছিল, সব শেষ করে দিল এই ছেলে। কান্না পেল মিরাবের। হেড ওকে কিছু না বললেও মিরাবকে ছাটাপেটা করবে। আবরণ বড়দের সাথে এভাবে কথা বলে? সরি বলো। নীরজ জাইদের ফ্যাসে কণ্ঠস্বর শুনে আবরণ এক ভ্রু উঁচিয়ে তাকালো তার দিকে। দাঁতে দাঁত চেপে বলল, আমার কপালে কি বোকাচোখা লেখা আছে নীরজ জাইদ? মিরাব একটু চেক করত। আমি মাফ চাইব, দোষ তো আমার নয়। আর আমার যদি দোষ হতো তবুও আমি মাফ চাইতাম না। আবরণ জাইদকে এতই কমজোর মনে হয় যে যেখানে সেখানে যাকে তাকে সরি বলবে। অপমানের রাব্বি শেখের মুখ থমথমে হয়ে গেল। মুখ কালো করে বসে রইলেন তিনি। সিনিয়র তিনজন উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে আবরণের দিকে। মনে মনে পৈশাচিক হাসিতে মেতে উঠেছে তারা। হেড একটু বেশি স্ট্রিক্ট, তাদের কম পানিশমেন্ট দেয়নি। আবরণের বদৌলতে তাদেরও বিনা টিকিটে সিনেমা দেখা হয়ে গেল। তোমরা কি দেখছো? সিনেমা চলছে, যাও আউট। তিনজনই মিনমিন করে সালাম দিয়ে বের হয়ে গেল। মিরাব সেদিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। তাদের দৃষ্টি আবরণের দিকে স্থির। কে জানে মনে মনে আবার কি প্যাচ লাগাচ্ছে। শয়তানের দল। এই ভার্সিটিতে থাকতে হলে ভদ্রতা বজায় রাখতে হবে। দুদিন পরপর মারি চলবে না। শুনেছি আগের ভার্সিটিতে এই মারির জন্যই টিসি পেয়েছ। ভালোভাবে থাকবে তবেই টিকতে পারবে এখানে। উঠে দাঁড়ালো আবরণ। হসন্ত জান্টের পকেট হাত পুরে পূর্ণ দৃষ্টিতে তাকালো রাব্বি শেখের দিকে। রাশভারী কণ্ঠে বলল, আমাকে দেখে আপনার বখাটে মনে হয় যে যখন তখন মারি করব? আমার সাথে গুতগুতি করতে এলে তাকে খেলা তো দিবি। আর আপনিয়া মাকে কোনো কারণ ছাড়া টিসি দিতে পারেন না। মারি হলে বিচার করবেন, দোষগুণ দেখে তারপর অ্যাকশন নিবেন। বেশি তাড়িবেড়ি করবেন, আপনার বিরুদ্ধে মলা ঠুকে দিব। সব খানেক পোলাপান নিয়ে রাস্তায় নামব। বেশি কিছু না হলেও কিছুও হবে না। জীবন নরক বানিয়ে ছাড় মিস্টার প্রিন্সিপাল। সো বি কেয়ারফুল। আবরণ লম্বা কদমে বের হয়ে এলো অফিস রুম থেকে। মিরাব কোনোরকম সালাম দিয়ে গুটি গুটি পায়ে দরজা ঠেলে বের হয়ে এক দৌড়ে আবরণের কাঁধে ভর দিয়ে লাফ দিল। কনুই ভি স্টাইল করে চেপে ধরল আবরণের ঘাড়।